আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির অনুশীলনের 12 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে বলা আছে 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকার 5 বছরের, মানে এই আর হচ্ছে আমাদের মুনাফার হার, যেটা হচ্ছে আর এর মান, আর এই ৭৫,০০০ টাকা হচ্ছে আমাদের আসল টাকাটা, এবং 5 হচ্ছে আমাদের সময়টা এন এর মান। সরল মুনাফা কত? ক নম্বরে আমাদের সরল মুনাফা নির্ণয় করতে হবে। খ নম্বরে চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা নির্ণয় করতে হবে। গ নম্বরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। অপপৃষ্ঠের দুইটা আছে, তো আমরা প্রথমে তিনটারই সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা সরল মুনাফার মাধ্যমে সমাধানটি শুরু করব। দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে যে ৭৫,০০০ টাকা হচ্ছে আমাদের পি আসলের মান, আর মুনাফা হার হচ্ছে আমাদের আর 8%, যেটাকে আমরা 100/8 লিখতে পারি, আর সময় হচ্ছে আমাদের 5 বছর। আই মান নির্ণয় করতে হবে। যে সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পি হচ্ছে আমাদের এখানে ৭৫,০০০ টাকা, আর হচ্ছে 100/8, আর এন হচ্ছে আমাদের সময় 5 বছর। মানটা বসে না। তারপর এখানে 1 0 2 0 1 0 2 0 যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে 750 গুণ 8 গুণ 5 নিচের এক লিখছি, আমরা লিখি নেই, আর সবটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 30,০০০ টাকা। তাহলে সরল মুনাফা হচ্ছে আমাদের 30,০০০ টাকা। খ নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কত? তো এই চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির সূত্র জানি যে সি ইকুয়াল টু পি থার্ড ব্র্যাকেট দিয়ে 1 যোগ আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে পি বলতে বুঝি আমরা প্রারম্ভিক মূলধনটি, বা যেটা আসল টাকাটা। এই আসল হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা এই আসল টাকাটাকে বলি প্রারম্ভিক মূলধন। আর হচ্ছে আমাদের মুনাফার হারটি, আর এন হচ্ছে আমাদের সময়। তো এখানে আমরা এই মানগুলো বসিয়ে নেব, পূর্বের মানগুলো, যে পি হচ্ছে ৭৫,০০০ টাকা, 1/1, আর হচ্ছে আমাদের 100/8, এন হচ্ছে আমাদের 5 বিয়োগ 1 বিয়োগ 1। আর এই জায়গায় আমরা এই 1/1 যোগের যোগ এই 100 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে পাচ্ছি 0.08, 5 মাইনাস 1 মাইনাস 1। তো একইভাবে এখানে ৭৫,০০০ এইটা যদি আমরা যোগ করি, 1-এর সাথে 0.08 যোগ করলে পাচ্ছি 1.08, উপরে পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস 1। আর এখানে ৭৫,০০০ এই 1.085কে যদি আমরা সূচক আকারে 5 লিখি তাহলে পাচ্ছি 1.47, 1.47 মাইনাস 1 মাইনাস 1। এখানে দশমিকের পরে আমি এখানে 2টা ডিজিট ব্যবহার করছি, চাইলে তোমরা 3টা 4টা ব্যবহার করতে পারো। তাতে করে আমাদের অঙ্কের সমাধান সঠিক হবে, কিন্তু মানের ক্ষেত্রে কিছুটা তারতম্য করতে পারে। তারপরে আমরা এখানে ৭৫,০০০ এখানে যেটা গুণ অবস্থা, গুণ চিহ্ন দিয়ে দিলাম। গুণ চিহ্ন দিয়ে এখানে এই 1.47 থেকে আমরা 1 বিয়োগ করবো, বিয়োগ করলে পাচ্ছি 0.47। আর এই ৭৫,০০০ সাথে 0.47 গুণ করে পাচ্ছি আমরা ৩৫,২৫০ টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটি হচ্ছে ৩৫,২৫০ টাকা। আর আমাদের গ নম্বরের প্রশ্নটি ছিল যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। এই পার্থক্য বলতে বুঝি আমরা যে বিয়োগটা আর কি। তো পার্থক্য আমরা এখানে বিয়োগ করে নেব, যে ক হতে আমরা এখানে সরল মুনাফা পাচ্ছি 30,০০০ টাকা, খ হতে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি ৩৫,২৫০ টাকা। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কি? যে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য হচ্ছে ৩৫,২৫০ থেকে আমরা 30,০০০ টাকা বিয়োগ করে দেবো, আর বিয়োগ করে পাচ্ছি ৫,২৫০ টাকা। তো এখানে এক্ষেত্রে আমরা কোনটা থেকে বিয়োগ করবো সেটার জন্য নির্দিষ্ট কোনো বলা নেই, মানে বড়টা থেকে আমরা ছোটোটাই সবসময় বিয়োগ করবো। যদি পার্থক্য বা অন্তর বা তুলনা করতে বলে সেক্ষেত্রে আমরা বড় থেকে ছোটোটাই বিয়োগ করে দেবো। 12 নম্বরের গহ নম্বরে যেটা বলা আছে 4 মাস অন্তর মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত? আগে আমরা 1 বছরের জন্য বের করেছিলাম, এখন বলছে 4 মাস অন্তর, আর ও নম্বরে বলছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে এখানে আমাদের গহ নম্বর হচ্ছে 4 মাস অন্তর, আর ও নম্বর হচ্ছে 3 মাস অন্তর। তাহলে এটার মধ্যে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করবো। এক্ষেত্রে একটু সকলের মনোযোগ দিতে হবে, যেখানে একটা বোঝার অনেক কিছু আছে। যে 4 মাস অন্তর 1 বছরের মুনাফা পাচ্ছি আমরা 4 দ্বারা ভাগ করে 3 বার। যে 4 মাস অন্তর আমরা সচরাচর মুনাফার অঙ্ক করে থাকি 1 বছরের জন্য, কিন্তু এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে আমরা 4 মাস অন্তর মুনাফা নেব। তো 4 মাস অন্তর মুনাফা নিতে গেলে একটা বছরে 12 মাস, তো 1 বছর যদি 12 মাস আমাদের হয়ে থাকে, তাহলে 4 মাস অন্তর যদি আমরা মুনাফা পাই তাহলে 1 বছর কয়বার মুনাফা পাচ্ছি? যদি আমরা 4 দ্বারা 12কে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি সরাসরি 3 বার। আর আমাদের অঙ্ক হচ্ছে 5 বছরের জন্য, তাহলে আমরা 1 বছরে যদি 3 বার করে মুনাফা পাই তাহলে 5 বছরে কতবার মুনাফা পাচ্ছি? তাহলে 3 5 15 বার। এটা আমি আবারও একবার বলতেছি যে আমাদের 1 বছর হচ্ছে 12 মাস, আর আমরা সচরাচর 1 বছরের জন্যই মুনাফার অঙ্কগুলো করে থাকি। আর এখানে যদি 4 মাসের কথা বলা আছে, মানে 4 মাস পর পর আমি একটা করে মুনাফা পাবো। তো 4 মাস পর পর একটা করে মুনাফা পাইতে গেলে আমার বছরে কিন্তু 3টা করে মুনাফা আসতেছে। হ্যাঁ, 1 বছর যদি 3টা করে মুনাফা পাই তাহলে আমাদের অঙ্ক করতে বলছে 5 বছরের জন্য। তাহলে 5 বছর আমরা কয়টা মুনাফা পাবো?
তো এখানে 5 দ্বারা যদি আমরা 3কে গুণ করি তাহলে পাচ্ছি 3 5 15 বার। তাহলে আমরা 5 বছরের ঠিক 15টাই মানে 15 বার মুনাফা পেয়ে থাকবো। আর ঠিক এই কারণে আমাদের এখানে 15 হচ্ছে n এর মান 15 বার। আর প্রারম্ভিক মূলধন হচ্ছে পি, আমাদের যেটা 75,000 টাকা ছিল ওইটাই থাকবে। মুনাফার হারও আমাদের ওইটাই থাকবে 8%। তো এখানে একটা কথা হচ্ছে এই 8% সেটা আমাদের 1 বছরের জন্য, ঠিক আছে। তো 1 বছর যদি আমাদের 8% হয়ে থাকে তাহলে এই 4 মাসের জন্য কিন্তু আমাদের সবটা লাগবে না, কারণ এখানেও কী হবে, ভাগ হবে। তো এখানে এই 4 বছরকে আমরা যদি বছরে প্রকাশ করে নিই, তো 4 বছরকে বছরে প্রকাশ করতে নিলে আমরা 12 দ্বারা ভাগ করবো। শুধু 4 দ্বারা না, যত মাস অন্তর বলবে ঠিক তত মাসকে আমরা 12 দ্বারা ভাগ করলে এটা আমরা বছরে পেয়ে যাচ্ছি। তো এখানে 8% আমাদের 1 বছরের জন্য, যেহেতু আমরা এখানে 4 মাসের জন্য নির্ণয় করবো, সে কারণে আমরা উপরে 4 দিয়ে নিচে 12 দিয়ে দিব। আর এক্ষেত্রে আমরা এই 8%-এর মান পাচ্ছি 0.08। এটা আমরা কী পেলাম যে এই 100 দ্বারা আমরা 8কে ভাগ করবো, ভাগ করলে 0.08 পাবো, গুণের গুণ। আর 12 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি তাহলে 0.33 পাবো। আর এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 0.0264। আর এটা হচ্ছে আমাদের মুনাফার হার, যেটা আর এর মান। আর আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা জানি যে সি ইকুয়াল টু পি থার্ড ব্র্যাকেট দিয়ে 1 যোগ আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে পি হচ্ছে আমাদের 75,000 টাকা, 1 আর হচ্ছে আমাদের 0.0264। এই যে এখানে পাইছিলাম যে 8% হচ্ছে আমাদের 1 বছরের জন্য। তো আমরা এই 8%কে 4 মাসে প্রকাশ করে নিলাম। আর 4 মাসে প্রকাশ করলে পাচ্ছি আমরা মুনাফার হারটি 0.0264। আর n হচ্ছে আমাদের 15, কারণ আমরা 1 বছরে 3 বার করে মুনাফা পেলে 5 বছরে 15 বার মুনাফা পাবো। 75,000 আর এই সবটা যদি আমরা যোগ করি, যোগ হচ্ছে 1.0264। এটাকে সূচকের আমাদের 15 আছে, মাইনাস আর সূচকের 15 যদি আমরা করি মানটা পাচ্ছি 1.4783। বিয়োগের বিয়োগ, আর এখান থেকে আমরা 1 বিয়োগ করে পাচ্ছি 0.4783। এখানে শুধুমাত্র আমাদের পূর্ণাংশের মানটা চলে যাবে আর কি। আর এখানে আমরা যদি 75,000-কে এই 0.4783 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 35,873 টাকা। 35,873 টাকা হচ্ছে আমাদের 4 মাস অন্তর যদি আমরা মুনাফা নিয়ে থাকি তাহলে 5 বছর আমরা এই মুনাফাটা পাবো। এখানে এই মানের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক রকম মান আসবে। তো মানটা আসার কারণ হচ্ছে গিয়া এই যে দশমিকের মানটা দেখতে পাচ্ছ এখানে, এই দশমিকের মানটার কারণে আমার কিন্তু এখানে দশমিক দুইবার আসছে, একবার হচ্ছে এখানে আরেকবার হচ্ছে আমাদের এখানে। তো এই দুই জায়গার মধ্যে আমাদের দশমিকের মানের তারতম্য করতে পারে। আর এই তারতম্য ঘটার কারণে এখানে 68 জায়গায় 900 আসতে পারে অথবা 700। আচ্ছা, তো এটা নিয়ে এখানে ঘাবড়ানোর কিছু নাই, অঙ্ক কিন্তু আমাদের নিয়ম ঠিক থাকলে, যে আমি এখানে যে নিয়ম অঙ্কটা সমাধান করছি, যদি আমাদের একই নিয়মটা থাকে, শুধু দশমিকের মানের কারণে আমাদের মানটা পরিবর্তন হয়, তাহলে অঙ্কে কোনো রকমের ইফেক্ট পড়বে না, আমাদের অঙ্কটা সঠিক হবে। তারপর আমাদের ও নম্বর যে প্রশ্ন আছে, ও নম্বর প্রশ্নের মধ্যে বলছে যে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আগে বছর 4 মাস অন্তর, এখন বলছে 3 মাস অন্তর। অঙ্কের সমাধানটা আমরা একই রকম, হ্যাঁ, যেখানে আমরা 4 মাস ব্যবহার সেখানে আমরা 3 মাস ব্যবহার করবো। যে 3 মাস অন্তর 1 বছরের মুনাফা, এই 3 দ্বারা আমরা 12কে ভাগ করবো, তাহলে বছর আমরা 4 বার মুনাফা পাচ্ছি। আর 1 বছর 4 বার মুনাফা পেলে 5 বছর পাচ্ছি আমরা 20 বার মুনাফা। তো একইভাবে আমরা এই পূর্বের ন্যায় নির্ণয় করে নেব যে এখানে মূলধন হচ্ছে আমাদের 75,000 টাকা, এন হচ্ছে আমাদের 20 বার, কারণ আমরা 1 বছর 4 বার করে পাচ্ছি, 5 বছর আমরা 20 বার পাচ্ছি। মুনাফার হার 8%-কে আমরা 3 মাসে প্রকাশ করে নেব, তাই উপরে আমরা 3 মাসকে প্রথম বছরে প্রকাশ নিলাম 12 দ্বারা ভাগ করে। তো এখানে হচ্ছে আমাদের 0.08, আর 12 দ্বারা 3কে ভাগ করে পাচ্ছি 0.25, গুণ করে পাচ্ছি 0.02। হ্যাঁ, তো একইভাবে আমরা এখানে পি এর মান বসালাম, আর এর মান বসালাম, এন এর মান বসিয়ে সমাধানটা করে নিলাম। তো সর্বশেষ আমাদের উত্তরটা হচ্ছে 36,443 টাকা। তাহলে 3 মাস অন্তর যদি আমরা মুনাফা নিই তাহলে 5 বছর পরে আমরা মুনাফা পাবো 36,443 টাকা। আশা করি 12 নম্বরটা সকলে বোঝার কথা। 3 নম্বর প্রশ্নে বলা আছে জুবায়ের এবং রিয়া উভয় 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। এখানে জুবায়ের এবং রিয়া উভয় মানে দুইজনেই 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা, মানে জুবায়ের 25,000 টাকা রাখলো, রিয়াও 25,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তবে দুজনেরই একই সময় এবং একই মুনাফার হার। যদি জুবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে। প্রথমে আমরা জুবায়েরটা দিয়ে শুরু করব, যে মুনাফা হার হচ্ছে আর 7%, যেটাকে আমরা 100/7 লিখতে পারি। সময় হচ্ছে 6 বছর, আসলে হচ্ছে আমাদের 25,000 টাকা। দুজনের ক্ষেত্রে একই মান। তবে আমরা জুবায়ের হচ্ছে সরল মুনাফা হারে, এই জন্য আমরা সরল মুনাফার সূত্রের মাধ্যমে সমাধান করব। যে আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। তো এখানে পি হচ্ছে আমাদের 25,000 টাকা, আর হচ্ছে 100/7, আর এন হচ্ছে আমাদের 6। তো এখানে যে আমরা এই 10 এই 10, হ্যাঁ, তারপরে এখানে এই 10 এই 10 কাটে দিই, তাহলে আমাদের অবশিষ্ট এখানে 250 গুণ উপরে 7, 6 6।
আর এই সবটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 10,500 টাকা। তাহলে জুবাইয়ের 7% হারে 25,000 টাকা 6 বছর পরে সরল মুনাফায় 10,500 টাকা মুনাফা পাবে। আর 6 বছর পরে আমাদের মুনাফা আসলে কত হচ্ছে, 6 বছর পর জুবাইরের মুনাফা আসলে হচ্ছে, তাহলে মুনাফার সাথে আমরা আসলটা যোগ করে দেবো। মুনাফা হচ্ছে এখানে 10,500 টাকা আর আসল হচ্ছে আমাদের এখানে 25,000 টাকা। তাহলে এটা যোগ করলে পাচ্ছি আমরা 35,500 টাকা। তারপরে বলছিল যে রিয়ার ক্ষেত্রে আমরা এখানে লিখে নিতে পারি যে রিয়ার প্রারম্ভিক মূলধন পি 25,000 টাকা। এই 25,000 টাকা হচ্ছে আমাদের যে আসল টাকাটা, এই আসলকে আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য করি। আর মুনাফা হার একইভাবে থাকবে 7%। আর এখানে আমরা এটাকে দশমিকে প্রকাশ করে নেব। আর সময় আমাদের একই 6 বছর। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি, সি ইকুয়াল টু পি থার্ড ব্র্যাকেট 1 যোগ আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আমরা পির মান বসালাম 25,000, আর এর মান হচ্ছে 0.07, n এর মান হচ্ছে আমাদের 6। তো বসানোর পর আমরা এখানে এটা যদি যোগ করতে পারছি 1.07, সূচক আকারে 6 এর 6 মাইনাস 1 এর মাইনাস 1। আর এখানে এই 1.07কে যদি আমরা সূচক আকারে 6 লিখি তাহলে মানটা পাচ্ছি আমরা 1.5007। আর এখান থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 0.5007। আর এই সবটা গুণ করে পাচ্ছি আমরা এখানে 12,518 টাকা। তাহলে এই 12,518 টাকা হচ্ছে আমাদের 6 বছর পর 25,000 টাকার চক্রবৃদ্ধি মুনাফা। আর আমাদেরকে নির্ণয় করতে বলছিল যে 6 বছর পর তাদের মুনাফা এবং আসলে কত টাকা হচ্ছে। তো এখানে আমরা পাচ্ছি যে 6 বছর পর রিয়ার মুনাফা আসল, তাহলে মুনাফার সাথে আমরা আসলটা যোগ করে দেবো। তাহলে মুনাফা হচ্ছে 12,518, আসল হচ্ছে 25,000 টাকা, যোগ করলে পাচ্ছি আমরা 37,518 টাকা। তারপর আমাদের একটা ডিসিশন দিতে বলছিল যে তারা মুনাফা এবং আসলে কার কত টাকা হলো। তো এখানে আমরা দেখে নিতে পারি যে রিয়ার মুনাফা বেশি, তাই রিয়া লাভবান হবেন। কারণ রিয়ার মুনাফা হচ্ছে আমাদের এখানে 37,518 টাকা আর জুবাইরের মুনাফা ছিল 35,500 টাকা। তাহলে অবশ্যই এখানে 37,000 টাকাটাই বেশি। তো এখানে আমরা এখানে লিখে দেবো যে 6 বছর পর জুবাইরের মুনাফা আসল 35,500 টাকা এবং রিয়ার মুনাফা আসল 37,518 টাকা। আর এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। 14 নম্বর প্রশ্নে বলা আছে আহসান ও তাহসিন উভয়ে 11% মুনাফা হারে, মানে আহসান এবং তাহসান দুইজনেই টাকা জমা রাখছে, তবে দুইজনেরই মুনাফা হার হচ্ছে একই রকম 11%, সময় 5 বছর এবং টাকার পরিমাণে একই 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসান 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবেন এবং 5 বছর পর কার কত টাকা মূলধন হবে। এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমরা এই আহসানের ক্ষেত্রে 6 মাস অন্তর মুনাফা নির্ণয় করব, আর তাহসিনের ক্ষেত্রে আমরা 4 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব, এবং এর বাহির করার পরে কে লাভবান হবে সেটা জানতে হবে। আর 5 বছর পর তাদের মূলধনটা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সমাধানে আমরা দেখতে পারি যে আহসানের ক্ষেত্রে 6 মাস অন্তর 1 বছরের মুনাফা, তাহলে 6 মাস পর যে আমি মুনাফা পাই তাহলে 1 বছরে আমরা মুনাফা পাবো 2 বার। 6 দ্বারা আমরা 12কে ভাগ করলে পাচ্ছি 2, মানে 1 বছরে আমরা 2 বার মুনাফা পাচ্ছি। যদি আমাদের 5 বছরের অঙ্ক করতে বলছে তাহলে 5 বছরের মুনাফা হবে সে 10 বার, কারণ 1 বছরে যদি সে 2টা করে মুনাফা পায় তাহলে 5 বছর অবশ্যই 5 গুণ 2 বার মানে 10 বার মুনাফা পাবে। আর এই মানটা আমরা সাজিয়ে রাখলাম যে চক্রবৃদ্ধি মূলধন পি, যেটা হচ্ছে আমাদের 20,000 টাকা, এবং সময় হচ্ছে n 10 বার, যেটা আমরা এখানে পাইছিলাম। আর মুনাফার হার হচ্ছে আমাদের এখানে 11%। আর যেহেতু আমরা 6 মাস অন্তর পাচ্ছি তাহলে আমাদের এই 11% হচ্ছে 1 বছরের জন্য। এই 11% 1 বছরের জন্য হওয়ায় আমরা এটাকে 11% হিসেবে ব্যবহার করবো না, এটা আমরা 6 মাসে কনভার্ট করে নেব। আর 6কে যদি আমরা বছরে পাবো তাহলে 12 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 11% মান হচ্ছে 0.11, আর 12 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি তাহলে পাচ্ছি 0.5, গুণ করে পাচ্ছি 0.055। এটা হচ্ছে আমাদের আর এর মান। আর আমরা যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র যদি পি থার্ড ব্র্যাকেট 1 যোগ আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে আমরা যদি মানটা এখানে বসিয়ে নিই তাহলে আর এর মান হচ্ছে 0.055, n হচ্ছে আমাদের 10 মাইনাস 1 এর মাইনাস 1। আর এই সবটাকে যদি আমরা এখানে মান বার করে নিই তাহলে পাচ্ছি 1.7081, কারণ 1.055কে আমরা সূচক আকারে 10 বার গুণ করলে তাহলে আমরা পাচ্ছি 1.7081 মাইনাস 1 এর মাইনাস 1। এখান থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 0.7081। আর 20,000 সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 14,162 টাকা। তাহলে 5 বছর পর তাহসানের মূলধন হচ্ছে এই 20,000 টাকা হচ্ছে আমাদের আসল টাকাটা, আর এটা হচ্ছে আমাদের মুনাফার টাকাটা। তাহলে সবটা যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা 34,162 টাকা। তারপরে হচ্ছে আমাদের তাহসিনের ক্ষেত্রে তাহসিন হচ্ছে আমাদের 4 মাস অন্তর, তাহলে 4 মাস অন্তর 1 বছরের মুনাফা হচ্ছে 3 বার, 1 বছরে 4 দ্বারা আমরা 12কে ভাগ করবো। 5 বছর হচ্ছে আমাদের 3 × 5 = 15 বার,
আর এখানে আমাদের প্রারম্ভিক মূলধন হচ্ছে পি 20,000 টাকা, সময় হচ্ছে n 15 বার, মুনাফা হচ্ছে 11%। এই 11%কে আমরা 4 মাসের অন্তর প্রকাশ করে নেব। তাহলে ভাগ করলে পাচ্ছি আমরা এখানে 0.33, আর 11 সাথে গুণ করলে পাচ্ছি আমরা 0.11 সাথে 0.0363। হ্যাঁ, আর এখানে আমরা যদি মানটা বসে সূত্রের মধ্যে, যে চক্রবৃদ্ধি সূত্রের মূলধন সূত্র হচ্ছে আমাদের সি ইকুয়াল টু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হবে। এখানে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে আমাদের সি ইকুয়াল টু পি থার্ড ব্র্যাকেট 1 যোগ আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে প্রত্যেকটা আমরা মান বসিয়ে নিলাম। মান বসানোর পরে সর্বশেষ যে মানটা পাচ্ছি, মানে মুনাফাটা পাচ্ছি, মুনাফাটা হচ্ছে আমাদের 14,144 টাকা। তাহলে 4 মাস অন্তর আমরা 5 বছর পরে চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি 14,144 টাকা। তাহলে আমাদের 5 বছর পর তাওসিনের মূলধন হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনটি, এটা হচ্ছে আমাদের মুনাফাটি। এটা যোগ করলে পাচ্ছি আমরা এখানে 34,144 টাকা। তাহলে 5 বছর পর তাওসিনের মূলধন হচ্ছে 34,144 টাকা। আর এখানে আমরা যেটা জানতে চাইছি যে কে বেশি লাভবান হবে, তাহলে আহসানের মুনাফা বেশি, তাই আহসান লাভবান হবেন। কারণ 5 বছর পর আহসানের মূলধন হচ্ছে 34,162 টাকা এবং তাওসিনের হচ্ছে 34,144 টাকা। তো এখানে আহসানের বেশি কারণ হচ্ছে এখানে সে পাচ্ছে 34,162, তাওসিনের পাচ্ছে 34,144 টাকা। তাহলে সে এই জায়গায় 18 টাকা কম পাচ্ছে। আর এই কারণে এখানে আমাদের আহসানের মূলধনটা বেশি, আর এই জন্য আহসান হচ্ছে লাভবান। তো এখানে আমি একটা কথা বলেছি যে আমাদের দশমিকের মানের তারতম্যের কারণে মানের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসতে পারে। কিন্তু কোথায় যে এই যে দশমিকের মানগুলো আছে, এগুলোর কারণে কিছু ভিন্নতা আসতে পারে, তবে এটার জন্য কোনো সমস্যা হবে না। 15 নম্বর প্রশ্নে বলা আছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফাভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে 1 মাস পর আর কত টাকা ঋণ থাকবে, 2 মাস পর কত টাকা ঋণ থাকবে, 3 মাস পর কত টাকা ঋণ থাকবে। এখানে একজন ব্যক্তি যিনি একটা ঋণদান সংস্থা থেকে চক্রবৃদ্ধি হারে মুনাফা হার তার 11%, মানে 11% মুনাফা হারে প্রতি মাস অন্তর, মানে 1 মাস অন্তর 50,000 টাকার ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে জমা দেয়, তার ঋণ কত টাকা থাকবে? তাহলে 50,000 টাকা সে ঋণ নিয়েছিল এবং ঋণটা নেওয়ার পর সে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে প্রত্যেক মাসে মাসে সে মুনাফাটা দিয়ে দিবে। আর মুনাফার হার ছিল আমাদের 11%। তাহলে 1 মাস পর সে কত টাকা ঋণ থাকবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 1 মাস অন্তর যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে 1 মাস অন্তর 1 বছরে মুনাফা হচ্ছে 12 বার, কারণ 1 দ্বারা 12কে ভাগ করলে 12 পাচ্ছি আমরা। যে আমরা 1 বছর হচ্ছে 12 মাস, তাহলে 1 মাস পর পর মুনাফা দিলে তাহলে 12 মাসে অবশ্যই 12টা মুনাফা পাচ্ছি। আর 1 মাসকে আমরা যদি বছরে প্রকাশ করি তাহলে পাচ্ছি 12 ভাগের 1 বছরে। তাহলে 1 মাস বা 12 ভাগের 1 বছরে মুনাফা হচ্ছে যে 12 ভাগের 1 গুণ 12, কারণ আমাদের এটা হচ্ছে একটা বছর। হ্যাঁ, এই 1 মাসকে আমরা বছরে প্রকাশ করে নিলাম, আর আমরা 1 বছর কয়টা মুনাফা পাচ্ছি? 12টা মুনাফা পাচ্ছি, আর এই জন্য 12 দ্বারা আমরা এখানে গুণ করে দেবো। তো এখানে আমাদের এই 12 এবং এই 12 যাচ্ছে কাটাকাটি, তাহলে আমরা একবার পাচ্ছি। তাহলে 1 মাসে আমরা একবার মুনাফা দিয়ে থাকি। তাহলে আমরা এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখে নেব, যে প্রারম্ভিক মূলধন হচ্ছে আমাদের পি 50,000 টাকা, মুনাফার হার হচ্ছে আর 11%। এই 11% হচ্ছে আমাদের 1 বছরের জন্য, আর সেক্ষেত্রে আমরা 1 মাসেরটা বাইর করে নেব। আর 1 মাসকে আমরা বছরে ভাগ করে পাচ্ছি 12 ভাগের 1। তো এই 12 দ্বারা 1কে ভাগ করে পাচ্ছি 0.085। আর এখানে আমরা যদি এটা গুণ করি তাহলে পাচ্ছি 0.00913। এটা হচ্ছে আমাদের আর এর মানটি, আর এর হচ্ছে সময় 1, কারণ আমরা একবারই পাচ্ছি বছরে, 1 মাসে একবার পাচ্ছি, যেন আমরা এর মান হচ্ছে 1। আর চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে যে এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। তাহলে পি মান হচ্ছে আমাদের 50,000 টাকা, 50,000 বসিয়ে দিলাম, আর মান হচ্ছে আমাদের 0.00913, এর হচ্ছে 1। তাহলে আমরা এখানে এইটা সবটা যোগ করলে পাচ্ছি 1.00913। আর সূচকের 1 থাকলে আমরা একবারে বুঝি একবার গুণ, মানে পরিবর্তন হয়নি, তাহলে সবটা গুণ করে পাচ্ছি আমরা এখানে 50,457 টাকা। তাহলে 1 মাস অন্তর যদি আমরা মুনাফা দিয়ে থাকি, তাহলে এই 50,000 টাকার চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমাদের 50,457 টাকা। তো প্রতি মাসে তিনি ওই ব্যক্তি 1 মাসে ঋণ পরিশোধ করেন 12,000 টাকা। তাহলে এই টাকাটার মধ্যে 1 মাস পরে কিন্তু 50,000 টাকায় 50,457 টাকা হয়ে যাচ্ছে, মানে 457 টাকা বেশি তার মুনাফা দিতে হচ্ছে। তো 1 মাস পর যদি সে 12,000 টাকা পরিশোধ করে দেয়, তাহলে দ্বিতীয় মাসে তার কত টাকা থাকতেছে? তাহলে এই যে টাকাটা আমরা পাইছি যে 50,457, এই টাকা থেকে আমরা যে 12,000 টাকা সে পরিশোধ করে সেই পরিশোধের বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে 38,457 টাকা।
এই ৩৮,৪৫৭ টাকা আমাদের দ্বিতীয় মাসে গিয়ে থাকছে। যেহেতু প্রথম মাসে আমি ১২,০০০ টাকা পরিশোধ করে দেবো, তাহলে এই টাকাটা আমার দ্বিতীয় মাসে থাকছে। খ নম্বর বলা আছে ২ মাস পর আর কত টাকা ঋণ থাকবে। আমাদের এখানে সমাধান করতে বলছে ১ মাস, ২ মাস, ৩ মাস পর কত টাকা ঋণ থাকবে, কিন্তু প্রশ্নে বলা আছে যে প্রতি মাস অন্তর। মানে তার যে ঋণ নেওয়ার শর্ত ছিল যে প্রতি মাসে সে মুনাফা দিয়ে থাকবে। তো এই কারণে আমাদের এই কথাটাই বারবার লিখতে হচ্ছে যে ১ মাস অন্তর ১ বছরের মুনাফা হচ্ছে ১২ বার। ১ মাস অন্তর ১ বছরের মুনাফা হচ্ছে ১২ বার। আর ২ মাসে যদি আমরা এখন সমাধান করবো, তাহলে ২ মাস বা ১২ ভাগের ২ বছরে, মানে 2 মাসকে আমরা বছরে পরিশোধ পাচ্ছি ১২ ভাগের ২। মুনাফা হচ্ছে ১২ ভাগের ২ গুণ ১২, তাহলে ১২ কাটা। তাহলে আমাদের ২ মাসে, দ্বিতীয় মাসে বলে আমরা ২ বার মুনাফা দিয়ে থাকবো। তবে এখানে আমাদের প্রারম্ভিক মূলধনের কোনো পরিবর্তন হবে না। এনের শুধু হবে আমাদের এখানে ২ বার মুনাফা হার আর হচ্ছে ১১%। এই ১১%কে আমরা ১২ দ্বারা ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা এখানে ০.০৮৩। পূর্বের নিয়ে যে মানটা ছিল এই মানটাই থাকবে, যে ০.০০৯১৩। তো আমাদের শুধুমাত্র যে এনের মানটা আছে, এনের মানটাই পরিবর্তন হবে। তো এখানে আমরা পির মান বসিয়ে দিলাম ৫০,০০০, আর এর মান বসিয়েছিলাম, এন হচ্ছে আমাদের ২। তাহলে এই সবটা যোগ করার পরে যদি আমরা সূচক আকারে ২ দিই, তাহলে মানটা হচ্ছে ১.০২। তাহলে ৫১,০০০ টাকা হচ্ছে আমাদের দ্বিতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন। তো প্রতি মাসে যদি আমি ১২,০০০ টাকা করে পরিশোধ করে থাকি, তাহলে ২ মাসের মতো কত টাকা পরিশোধ হবে, যে ২ মাসে ঋণ পরিশোধ করে ১২ গুণ ২ মানে ২৪,০০০ টাকা। কারণ এক মাসে যদি সে ১২,০০০ টাকা পরিশোধ করে থাকে, তাহলে ২ মাসে কত টাকা হচ্ছে, ২৪,০০০ টাকা হচ্ছে। আর ২ মাস পর ঋণ থাকবে আমাদের এই ৫১,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে ২৭,০০০ টাকা। তাহলে আমাদের ২ মাস পর ২৭,০০০ টাকা ঋণ থাকবে। আর সর্বশেষ গ নম্বরে যেটা বলছে যে ৩ মাস পর কত টাকা ঋণ থাকবে। তো একই কথা, যে ১ মাস অন্তর ১ বছরের মুনাফা হচ্ছে আমাদের ৩ বার। আর ৩ মাস পর, তাহলে ৩ মাসকে আমরা প্রথমে বছরে প্রকাশ করে নেব। আর বছরে প্রকাশ হলে পাচ্ছি ১২/৩। তাহলে ১২/৩ মুনাফা হচ্ছে আমাদের বছরের মুনাফা হচ্ছে, এই ১২/৩কে আমরা ১২ দ্বারা গুণ করবো, কারণ আমাদের ১ বছরে ১২টা করে মুনাফা পাচ্ছি। তাহলে ১২ ভাগ করে আমাদের থাকছে ৩, তাহলে ৩ বার। তাহলে ৩ মাসে আমরা ৩টে মুনাফা পেয়ে যাব। তাহলে এখানে আমরা এক্ষেত্রে আগের মতো আবার যে শুধুমাত্র সময়ের পরিবর্তন হবে। এখানে সময় ছাড়া আর কোনো কিছুর পরিবর্তন হবে না, কারণ আমাদের যেটা প্রারম্ভিক মূলধন এবং মুনাফার হার একই রকম থাকবে, শুধুমাত্র আমাদের সময়টার পরিবর্তন হচ্ছে। তো এখানে আমরা আগে পূর্বে মানটা বসে নিলাম, যে পি হচ্ছে আমাদের ৫০,০০০, আর এর মান হচ্ছে ০.০০৯১৩, আর এন হচ্ছে আমাদের ৩। আর সবটা যদি আমরা এখানে গুণ করি, তাহলে পাচ্ছি ১.০৩। আর এটা ৫০,০০০ সাথে গুণ করে পাচ্ছি ৫১,৫০০ টাকা। তাহলে ৩ মাসে ঋণ পরিশোধ করে ১২,০০০ গুণ ৩, তাহলে ৩৬,০০০ টাকা। কারণ ১ মাসে যদি আমি ১২,০০০ টাকা পরিশোধ করে থাকি, তাহলে ৩ মাসে হচ্ছে আমাদের ৩ গুণ হবে, তাহলে ৩ গুণ ৩৬,০০০ টাকা পরিশোধ করে থাকি। আর 3 মাস পর আমার ঋণ থাকবে। আমার ৩ মাসে কিন্তু মুনাফা এবং আসলে মিলিয়ে হচ্ছে ৫১,৫০০ টাকা। তো ৫১,৫০০ টাকা যদি আমি ৩ মাসে যে পরিশোধ করে ৩৬,০০০ টাকা বিয়োগ করি, তাহলে পাচ্ছি ১৫,৫০০ টাকা। আর এই ১৫,৫০০ টাকা আমাদের ৩ মাস পর ঋণ থাকবে। আশা করি এই সমাধানটা সকলে বুঝতে পারছো।